ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের যে তালিকা প্রকাশ করে সেখানে বরাবরই বাংলাদেশ উপরের দিকে থাকে। মানে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম, শীর্ষ 15-র মধ্যেই রয়েছে বাংলাদেশ। এর থেকে অনুমান করা যায় যে বাংলাদেশের দুর্নীতির সামগ্রিক চিত্র আসলে কেমন। যে কোনো সাধারণ মানুষ মাত্রই জানেন যে দুর্নীতি কতটা তাকে বিপর্যস্ত করছে, কারণ প্রতিনিয়তই আমাদের দুর্নীতির শিকার হতে হয়। জমি জমা নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা, সব জায়গায় কিন্তু দুর্নীতি একটা বড় ইস্যু। এনআইডি বলুন, পাসপোর্ট বলুন, ড্রাইভিং লাইসেন্স বলুন, জন্ম নিবন্ধন বলুন, এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি নেই, এবং দুর্নীতি একেবারে ঘিরে ধরেছে আমাদের। এই বাস্তবতায় আমরা দেখি যে প্রভাবশালীরা নানাভাবে তারা তো মেরে কেটে বের হয়ে যান। প্রভাবশালীরা কিন্তু দুর্নীতির শিকার হন না, তারা বরং দুর্নীতির সুবিধাভোগী তারা। ফলে প্রভাবশালীদের জন্য বা ক্ষমতাশালীদের জন্য দুর্নীতি কোনো সমস্যা নয়। সে কারণে মন্ত্রী এমপিরা দেখবেন যে দুর্নীতিকে স্বীকার করতে চান না যে বাংলাদেশে দুর্নীতি একটি বড় সমস্যা, এবং দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। এখন কয়েকদিন ধরে আমরা দেখছি যে কয়েকজন রাঘব বোয়াল, কারণ এর আগে ছোটখাটো দুর্নীতিবাজরা ধরা পড়ছিল, কিন্তু এখন কয়েকজন রাঘব বোয়াল ফেসে গেছেন। যে কারণে হোক তারা ফেসে গেছেন বা তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন কয়েকদিন ধরেই এই তোলপাড় চলছে দুর্নীতি নিয়ে। আমরা অনেকেই অবগত আছি যে সাবেক আইজিপি বেনজির আহমেদ অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি, কিন্তু তার এখন বিপুল সম্পদ তিনি এবং তার স্বজনদের নামে পাওয়া যাচ্ছে, রিসোর্টের ঠিকানা পাওয়া যাচ্ছে। একজন আইজিপি যার বেতন 1 লাখ টাকার একটু বেশি মাসে, সেই রকম একজন কর্মকর্তার পক্ষে এত বিপুল সম্পদ করা, এবং এই কর্মকর্তা বিভিন্ন সময় দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে নসিহত দিয়েছেন। সুতরাং তার যে বিপুল সম্পদ পাওয়া গেছে, এরপরে আরো দুজন ব্যক্তির সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একজন হচ্ছেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, এবং আরেকজন হচ্ছেন এনবিআর এর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা, যিনি এনবিআর এর বোর্ড মেম্বার এবং একই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য মতিউর রহমান। এবং তিনি ফেসে গেছেন তার দ্বিতীয় স্ত্রীর ছেলের ছাগল কাণ্ডে। মানে একটি ছাগল, 15 লাখ টাকা দিয়ে ছাগল তিনি কোরবানি দিতে গিয়েছিলেন। এরপরই এ নিয়ে একটি বেশ বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় যে এই বাজারে 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল যিনি কোরবানি দিচ্ছেন তার আসলে সম্পদের উৎস কি। তো সম্পদের উৎস নিয়ে আমাদের সমাজে নানা রকমের প্রশ্ন থাকলেও আমরা কিন্তু এখন দুর্নীতির যে সম্পদ, দুর্নীতিবাজদের কিন্তু আমরা অনেক সময় ওয়েলকাম করি। দুর্নীতিবাজরা এখন কোনো সমস্যা নাই, একটি বোঝাপড়া সমাজে যেন হয়ে গেছে। এ নিয়ে আলাদাভাবে কথা বলা যাবে, কিন্তু আজকে আমি কথা বলতে চাই যে এই যে 3 কর্মকর্তার কথা বললাম, এই 3 কর্মকর্তার একটা কমন বিষয় আছে। সেটি হচ্ছে যে কারণেই হোক তাদের সম্পদের চিত্র পাওয়া যাচ্ছে বা প্রকাশিত হচ্ছে, গণমাধ্যমও প্রতিবেদন প্রকাশ করছে, কিন্তু এই 3 কর্মকর্তা আসলে কোথায়, তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এর মধ্যে যদি বেনজির আহমেদের কথা বলি, গণমাধ্যমে খবর প্রকাশের পর তিনি দেশে আছেন না বিদেশে আছেন এখন পর্যন্ত কিন্তু এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে। যদিও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি আসলে দেশে নেই, দেশের বাইরে আছেন, এবং কোনো এক ফাঁক ফোকর পেরিয়ে তিনি কিন্তু বিদেশে চলে গেছেন। তাকে কিন্তু ধরা গেল না। তিনি ইমিগ্রেশন সহ পুলিশের যে কড়া নিরাপত্তা ব্যবস্থা তার মধ্যে দিয়ে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। গণমাধ্যমে বলা হচ্ছে তিনি সিঙ্গাপুর থাকতে পারেন। এরপরে জানা গেল যে আসাদুজ্জামান মিয়া তিনি আছেন যুক্তরাষ্ট্রে, তিনিও দেশে নেই। মানে যার বিরুদ্ধে দুর্নীতির খবরাখবর প্রকাশ হচ্ছে তিনি আর দেশে থাকছেন না, কোনো এক ফাঁকে তিনি দেশে চলে যাচ্ছেন। আবার এই মতিউর রহমান, একটি গণমাধ্যম এসেছে তিনি দেশ ছেড়ে ইতিমধ্যে পালিয়েছেন, এবং তার যে স্ত্রী তার বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে। তার স্ত্রী একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান, এবং তিনিও বিপুল সম্পদ অবৈধভাবে গড়েছেন এমন কথা বলা হচ্ছে। তো এই কর্মকর্তাও আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত হয়ে কোথাও না কোথাও চলে গেছেন, নাকি তিনি ভারতীয় আছেন এরকম একটি প্রশ্ন আছে। কিন্তু গণমাধ্যমটি বলছে যে, সূত্রের বরাত দিয়ে বলছে যে তিনি আর দেশে নেই। এই 3 কর্মকর্তা কিভাবে দেশ ছেড়ে পালালেন বা দেশ ছাড়লেন? মতিউর রহমান যদি সত্যি দেশ ছেড়ে পালিয়ে থাকেন, তাহলে এত চোখ, এত সংস্থা, এত বাহিনী। দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন বলছে যে মতিউর তার প্রথম স্ত্রী ও ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মানে যদি পালিয়ে গিয়ে থাকেন, চলে গিয়ে থাকেন, তাহলে এই নিষেধাজ্ঞা কতটা কার্যকর হবে। কিন্তু সবচেয়ে গুরুতর যে প্রশ্নটি সেটি হচ্ছে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করছে কারা, তারা কিভাবে পালিয়ে যাচ্ছেন, কিভাবে সটকে পড়ছেন। মানে দুর্নীতির যে অভিযোগগুলো উঠছে সেগুলো তো বেশ গ্রহণযোগ্য তথ্যের ভিত্তিতে সামনে আসছে। তো এখানে প্রথম আলোতে দেখুন, এই যে মতিউর রহমান, তার সম্পদের একটা নজির দেখুন। আগের 2 কর্মকর্তার সম্পদের তথ্য আমরা পড়েছি, কিন্তু তার সম্পদ কত দেখুন। আলোচিত এই কর্মকর্তা ও স্বজনদের নামে এখন পর্যন্ত 65 বিঘা, মানে 2145% জমি, 8টি ফ্ল্যাট, 2টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং 2টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পত্তি তার প্রথম স্ত্রী লায়লা কানিজের নামে। তার নামে প্রায় 28 বিঘা জমি ও 5টি ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে ঢাকার মিরপুর একটি ভবনই রয়েছে 4টি ফ্ল্যাট। কলেজ শিক্ষক লায়লা কানিজ বর্তমানে নরসিংদী রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক। এখন এই যে 3 সাবেক কর্মকর্তা যারা
পালিয়ে গেলেন, পালিয়ে যেতে সহায়তা করা হলো, তাদের এই পালানোর তাৎপর্য কি? এর কিন্তু একটা গভীর প্রভাব থাকবে। বিশেষ করে দুর্নীতি যদি মোকাবেলা করার প্রশ্ন আসে, সেখানে কিন্তু এটা নিয়ে একটি আলোচনা হতে পারে যে এই 3 কর্মকর্তার পালানোর ফলে বর্তমান দুর্নীতিবাজ এবং ভবিষ্যৎ যারা দুর্নীতি করবেন তারা কিন্তু দেশে আর এখন সম্পদ করবেন না। কারণ দেশে সম্পদ করলে তারা এই ধরনের বিপদে পড়তে পারেন। তারা যেটা করবেন, বিদেশেই এখন সম্পদ করবেন। এবং এখন এমন অবস্থা হয়েছে যে চাইলে দেশে দুর্নীতি করে সেই দুর্নীতির টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া যায়, কিংবা বিদেশেও লেনদেন হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। এবং সুযোগ বুঝে তারা পালিয়ে যাবেন, কারণ পালানোর পথটি তো করা হচ্ছেই। কারণ এই 3 কর্মকর্তা, খুব দেখলাম যে যদি মতিউর রহমান পালিয়ে গিয়ে থাকেন তাহলে 3 জনই কিন্তু এখন আর দেশে নেই। সুতরাং দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো বিষয় নয়, কেউ না কেউ তাদেরকে সহায়তা করবেন। বর্তমান এবং ভবিষ্যতে যে দুর্নীতিবাজ যারা দুর্নীতি করবেন তাদের জন্য এটা একটা উদাহরণ যে পালানো যায়, পালানো সহজ। দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করে ফেলতে হবে এবং তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে, কোনোভাবেই তাদেরকে পালানোর সুযোগ দেওয়া যাবে না। এটা খুব স্বাভাবিক সাধারণ ব্যাপার। কিন্তু আমরা দেখছি যে কোনো না কোনো মাধ্যমে তারা পালিয়ে যাচ্ছেন, কেউ না কেউ তাদেরকে আগাম তথ্য দিচ্ছে, সহায়তা করছে। তো এইভাবে দুর্নীতি মোকাবেলা করা কি সম্ভব হবে? দুর্নীতি আমাদের একটা বড় সমস্যা। আমাদের অর্থনীতির জন্য যে চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, এটা কিন্তু একটা বড় কারণ দুর্নীতি। অর্থ পাচার হচ্ছে, বিপুল পরিমাণ অর্থ পাচার একটা বড় সমস্যা, এবং এর সঙ্গে দুর্নীতির একটা বড় সংযোগ আছে, বাংলাদেশের অর্থনীতিবিদরা বলছেন, গবেষকরা বলছেন। এখন যারা দায়িত্বে আছেন তারা যদি আন্তরিক হন, তাহলে এই কর্মকর্তাদের কোনোভাবেই বিদেশে পালিয়ে যেতে দেওয়া ঠিক হয়নি। দুর্নীতিবাজরা যদি পালিয়ে যায়, সেটা ভবিষ্যতের দুর্নীতিবাজ, বর্তমানে এবং ভবিষ্যতের দুর্নীতিবাজদের জন্য একটা উৎসাহ দেবে, দুর্নীতি বাড়বে। আর সেই সঙ্গে দেশে থেকে অর্থ পাচার আরো বাড়বে। কারণ এর ফলে দুর্নীতি করে কেউ আর এখন দুর্নীতির টাকা টোকা দেশে রাখবেন না, তারা বিদেশে পাঠিয়ে দেবেন, এবং কোনো এক ফাঁকে তারা স্বজন, স্ত্রী স্বজন বা নিজেও একসময় বিদেশে চলে যাবেন এবং আয়েশে সেখানে জীবনযাপন করবেন। দুর্নীতিবাজদের থেকে আয়েশি জীবন বাংলাদেশে এই মুহূর্তে আর কারো নেই।